আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো, এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এজন্য ছাত্রদল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। বিএনপি তাদের আসন ঘোষণা করেছে। প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন। আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হলো গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া। উনি 2টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যেই ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটির পদ নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। আমরা অত্যন্ত হতাশার সঙ্গে খেয়াল করছি সংস্কারের প্রস্তাবনাগুলোকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে এবং ঐক্যমত্য কমিশন কিছু সিদ্ধান্ত সরকারের কাছে উপস্থাপন করেছেন। যথাসম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমত্য কমিশন সংস্কার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেছে, তারপরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই। আজকে সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারও সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বানচাল করে নির্বাচনকেও বানচালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে, সেই প্রস্তাবনা 1 অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপের ভিত্তিতেই ঐক্যমত্য কমিশন সুপারিশ উপস্থাপন করেছে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকটের আরও ঘনীভূত হচ্ছে। আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে। সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আকুণ্ঠ সমর্থন ছিল, কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের সুপারিশকৃত প্রস্তাব 1 অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনাগুলো করেছিলাম,
সে আলাপের সময়টাতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যভার সম্পূর্ণ করার দায়িত্ব অর্পণ করা হবে। এই ঘোষণার ব্যাপারে, এই সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল আমরা একমত ছিলাম। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে সুপারিশ উপস্থাপন করা হয়েছে, সেই সময়টাতেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গাঠনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়কে তারা ঐক্যমত্য হয় নাই বলে যে মন্তব্য করেছেন, সেটা জাতির সঙ্গে প্রতারণা। বিএনপি সহ সকল রাজনৈতিক দল সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সেটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। যদি সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে এটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা না হয়, তাহলে সংবিধানের বিষয়ে যে মৌলিক পরিবর্তনের বিষয়ে, সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি, সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব অর্পণ করতে হবে, এর অন্যথা করার কোনো সুযোগ নেই। অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদান করা, গাঠনিক ক্ষমতা প্রদান করা, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন, তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন। কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভণ্ডুল হয়, নির্বাচন বানচাল হয়ে পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা ঐক্যমত্য কমিশন এবং নিজেদের বক্তৃতা বিবৃতিতে বারংবার উল্লেখ করেছেন যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। কিন্তু আজকের দিনে এসে গণভোটের সিদ্ধান্তকে সামনের সংবিধান সংস্কার পরিষদে বাধ্য করার যে সুপারিশ ঐক্যমত্য কমিশন জানিয়েছে, আপনারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন যে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না, বাধ্যতামূলক হবে না। এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার শামিল। আমরা স্পষ্ট করে ঘোষণা করছি, গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবেই এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, তাতে যেন কোনোরূপ অন্যতা না হয়, 24-এর আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একটা কথা আবারও আপনাদের কাছে জানিয়ে রাখি, এমনও হয় অনেকগুলো দেশে, যদি কোনো একটি সংসদ বা গণপরিষদ তারা সংবিধান তৈরি করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই সংসদ বা গণপরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয়, নতুন নেতৃত্ব আসেন, তারা সেটাকে নতুন করে তারা ফর্ম হন এবং তারা সেটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করে নিয়ে যান। কিন্তু এই জায়গায় কিন্তু তেমন কঠিন পদক্ষেপের কথা বলা হয়নি, শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে গণভোট বাস্তবায়নের বিষয়ে বাধ্যবাধকতা, যদি 270 দিনের মধ্যে গণভোটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা না হয়, অটোমেটিক্যালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, সংসদও ভেঙে দেওয়ার কোনো আলাপ এখানে করা হয়নি। তথাপিও কেন এই গণভোটের সিদ্ধান্তকে বাধ্যতামূলক করা হবে না, সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো দলের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও আমরা এর মধ্যে দলগুলো, বিশেষত বিএনপি, এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চায়, তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না, সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয়, সেই বিষয়টি তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতীয়মান হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরও একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংস্কারকে বাস্তবায়ন করতে হবে, এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরের কোনো একটা পক্ষ ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐক্যমত্য কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন।
এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। সংস্কারও বাস্তবায়ন করে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সরকার অগ্রসর হবে, এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ব্যক্ত করছি। সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে সেই সংবিধান সংস্কার পরিষদে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম অভিপ্রায়কে ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয়, সেই সুপারিশ যেটা ঐক্যমত্য কমিশন রেখেছে তাদের প্রথম প্রস্তাবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি। কোনো দলের নির্বাচনকে বানচাল করা বা সংস্কারকে বানচাল করা এরকম কোনো পক্ষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে একমত নয়। আমরা মনে করি বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে। বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো প্রস্তাবনার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি একমত হবে না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্যই সনদের ব্যাপারে সকলকে একমত হয়ে সরকার সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রথম সুপারিশ প্রেরণ করেছে সেই সুপারিশকে বাস্তবায়নের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রতি সকল দল যেন ঐক্যবদ্ধভাবে আহ্বান ব্যক্ত করে এবং এই দাবির সঙ্গে যেন সকলে একমত থাকে, সেই আহ্বান আমরা ব্যক্ত করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল যে আজকে আপনার নামে একটি মামলা করা হয়েছে, তো বিষয়টিকে কিভাবে দেখছেন? গতকালকে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। আসসালামু আলাইকুম। আমাদের সদস্য সচিব বলেছেন সংস্কারের বিষয়ে, তবে আমি একটু সামারিটা বলে দিই। সেটা হলো ঐক্যমত্য কমিশনে দুইটা ভাগ ছিল। একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে, আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে, এক নম্বর। দুই নম্বর জিনিসটা হলো, আপনারা জানেন ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে। আজকে অনেকদিন হয়ে গেল সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। থার্ড পয়েন্টটা হলো, এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুপ্পু সাইন বসানোর কোনো পায়তারা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময়ে চুপ্পুর পদত্যাগ করতে হবে। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনি স্ট্রিক্ট থাকতে হবে। আরেকটি বিষয় যেটা আমাদের সামনে এসেছে, বর্তমানে আসনের লোক দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি, বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন, তারা এই অপচেষ্টাকে ঠেকিয়ে দিবেন। যেটা আরপিওর অনুচ্ছেদ
20 যেটা অলরেডি হলো, এটা অনুমোদন হয়েছে, কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেইন করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে এই অনুচ্ছেদ যে 20 নম্বর আরপিও রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটি দল পায়তারা চালাচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তা আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে, এবং ওই দলটাকেও এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশে শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আজকে এখানে বলছিলেন যে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর আগে পরশুদিন সংবাদ সম্মেলনে আইন ইসলাম একই কথা বলেছিলেন, কিন্তু স্বাধীন মালিক আজকে বলেছেন যে সংসদ, সেক্ষেত্রে সংসদে না থাকলে আইন পাস করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। প্রধান উপদেষ্টার কোনো আইন পাস করার বলেছেন শাহিদিন মালিক হলো, ওই যে কেউ বলে হলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণ অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহিদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা? সেখানে সেই গণ অভ্যুত্থান এবং শাহিদুল মালিক সম্পর্কে একটাই কথা বলবো, সেগুলো জ্ঞান পাবে। তো আমরা শাহিদুল মালিকের কথা দিচ্ছি না, ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতিও করতে পারে, যে কেউ করতে পারে, কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকেও স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই নাই, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ, এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত, বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারের যদি বাধা দিতে আসে তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করব তাদেরকে। আবার অনেকে প্রতিরোধ শব্দ আওয়ামী লীগ মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। ভাই, আমার 2 নম্বর প্রশ্নটা ছিল আটটা হয়ে গেছে। আপনার শেষে যে লাইনটা ছিল যে বাধা আসবে আবার বাধা দেওয়া করবে, ঠিক আছে? এই রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি, এক দল আরেক দল যাচ্ছে, এই পরিস্থিতিতে আসার মূল কারণটা কি? আর কারাই এই পরিস্থিতিতে নিয়ে এসে দাঁড়া করাবে? সংস্কারের বিষয়ে সিগনেচার করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম ধরনের একটা মনোভাব অনেকের মধ্যে ছিল, কিন্তু সংস্কারে সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না সেটা এতদিন আমরা বুঝে গেছি। যদি সনদে আমরা সেদিন সাইন করে ফেলতাম তাহলে বাস্তবায়নের আলাপগুলো এতদূর পর্যন্ত আসতো না। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দিন যখন জুলাই সনদে স্বাক্ষর না করলো তখন অনেক দল বলার চেষ্টা করেছে যে এনসিপি রাজনীতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো যে সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে স্বাক্ষর না করে বরং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়কে সমুন্নত রাখার পথকে আমরা ধরে নিয়েছি এবং সেই দিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো ধরনের বাধা তৈরি করা হয় জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, এবং যে পক্ষ থেকেই এই বাধাটা তৈরি করা হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার আগে থেকেও
মানুষেরা নিজেদের মধ্যে আলাপগুলো করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে, এটা কোনো কৃত্রিম আকাঙ্ক্ষা নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা একেবারেই নিরেট, প্রাকৃতিক এবং মানুষের ভিতর থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা যদি কোনো দল করে, ইভেন যদি সরকারের ভিতরের কোনো অংশও সে চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করবে এবং বাংলাদেশের সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে। সেটাকে নিশ্চিত করে নিয়েই বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে। ভাই, প্রশ্নের উত্তর যেমন আমি পেলাম না, আমি বলছিলাম যে এই যে পরিস্থিতি, গণভোট অন্যান্য বিষয়গুলো নিয়ে ইসলামী দলগুলো আন্দোলন করছে, বিএনপি গণভোটের বিষয়ে যে একই সময় নির্বাচনের গণভোটের বিষয়ে আপনারাও এক কথা বলছেন, এই যে এখন ফ্লাডের পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা? এখানে রাজনৈতিক দলের যে সংস্কৃতি, এটার একটা দায় আছে। মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, যে বিশ্বস্ততা একটা বিষয় আছে, সেটা নাই। আরেকটা হলো যে সরকারেরও একটা প্রবলেম আছে, সরকার এখন ভ্যাকেশনে আছে। আপনি দেখেন যে কবে সংস্কার কমিশনের সুপারিশমালা দিয়েছে, তারা আজকে মিটিং করলো, একটা প্রেস ব্রিফিংয়ে গেল তারা। তো সরকার যদি এই ভ্যাকেশন সময়টা না কাটাইতো, আমোদ প্রমোদে না থাকতো তারা, তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ, মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। ফলত সরকার থেকে জামায়াতও চাচ্ছে কিছু দাবি দাওয়া দিয়ে, কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে। আপনারা দেখেছেন ইশরাকের যে কেসটা এসেছিল, তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশ বিরোধী চুক্তি করার জন্য। এখন তারা আবার এই নোট অফ ডিসেন্টের, যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ, জনগণ বিরোধী একটা কাজ, এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে। আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো না। এই জন্য জামায়াতও বিএনপির দেখা দেখি সে উদ্যোগী হয়ে সরকারকে এই প্রেশারে দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন, বিএনপি জামায়াতকে নিয়ে বসুন। এই যে এদের 53 বছরের যে নিজেদের মারামারি সংস্কৃতি, এই দুইটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসুন। যদি এই দুইটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে, তাহলে সংস্কার আসলে কাগজে কলমে থেকে যাবে। এই দুইটা দল আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্কে আগে বাস্তবায়ন করতে হবে। তো তারা যে বাস্তবায়ন করতেছে না, তাদের সেই জিনিসটা তো তারা এখনো দেখানো শুরু করেছে। আর আপনি যে শাহিদিন মালিকের কোশ্চেনটা করেছেন, সেটা নিয়ে একটা লিগ্যাল এক্সপ্লেনেশন আছে, এটা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই দিবেন। শাহিদিন মালিক স্যার যেটা বলেছেন, একটা ইন্টেনশন আছে আর একটা হচ্ছে লিগ্যাল উনি ইন্টারপ্রিটেশন দিয়েছেন। ওনার যে লিগ্যাল মতামতটা দিয়েছেন, আপনি যদি ওইটা পড়েন দেখবেন আমরা যেটা বলছি সেটা একটা প্রতিচ্ছবি। সেটা ওনার ইন্টেনশন, আমরা যা বলছি সেটা না। আমি একটু ব্যাখ্যা করি। উনি বলছেন, উনি কিন্তু জুলাই সনদ যখন হলো তখনও বলেছেন যে এটা আবার কেমন ডকুমেন্ট, এটা সুপ্রা কনস্টিটিউশনাল একটা ডকুমেন্ট, এই পরিবর্তন তো কনস্টিটিউশন অ্যালাউ করবে না, রাইট? ওনার ইন্টেনশন হচ্ছে এই সংস্কারটা যেন না হয়। শাহিদিন মালিক একমাত্র লিগ্যাল এক্সপার্ট না, বাংলাদেশে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছেন, বিশ্বে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছেন। অন্য লিগ্যাল এক্সপার্টদের সাথে যারা ঐকমত্য কমিশনে যারা কনসাল্ট করেছেন, যারা প্রথিতযশা লিগ্যাল এক্সপার্ট, তারাও কিন্তু মতামত দিয়েছেন যে হ্যাঁ, বর্তমান সংবিধানের অধীনে এই সংস্কারটা আনা সম্ভব না, কারণ আমরা একটা আমূল পরিবর্তন আনার কথা বলছি। তো আমাদের বর্তমান সাংবিধানিক যে কাঠামো আছে এর বাইরে যেতে হবে, এবং এর বাইরে যে আমি যখন আনতে যাব তখন কিন্তু আমি এটা চুপ্পু সাইন করছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাইন করছে, সেটা মূল কথা না। কারণ এই সংবিধান এই যে সংস্কার করার কথা সেটার পাওয়ারটা দেয় না। আমরা পাওয়ারটা নিচ্ছি গণ অভ্যুত্থান থেকে, যেখানে 1400 বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধানটা সংশোধন করা। এখন সেটা যদি একজন লিগ্যাল এক্সপার্ট বলেন না সংবিধান সংশোধন করা যাবে না, আর জনগণ বলছে যে আমি সংবিধান সংশোধন করতে চাই, সকল পলিটিক্যাল পার্টি এসে বলছে আমি সংশোধন করতে চাই, আপনি তার কাছে যাবেন না, লিগ্যাল এক্সপার্ট বলছে না আমি এটা হতে দিব না, আমার মতামত এটা করা যাবে না। এটা একটা অ্যাবসার্ড একটা জায়গায় চলে আসছে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ। আপনারা তো সরকার কিন্তু আজকে প্রেস কনফারেন্সে আপনাদের একটা পলিটিক্যাল পার্টিগুলোকে আহ্বান জানিয়েছে যাতে করে সংলাপে বসে একটা ওয়ে আউট দেওয়া হয় সরকার। এই বিষয়ে আপনাদের কোনো বলার আছে? সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। যে ম্যান্ডেট সরকারের, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব থেকে গা বাঁচিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ঠেলে দিচ্ছেন, সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।
আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন। যে জন্যে তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারই যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলেই আমরা মনে করি। সেই জায়গাটাতে সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, জামাতও গণসংযোগ করছে, জনগণের কাছে যাচ্ছে। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আছেন, আন্দোলন করছেন। সরকার বলছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময়টা তো খুব কম। আপনারা কি বাস্তবায়ন নিয়ে কি থাকবে, নাকি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনাদের প্রার্থীতা মানে পরিকল্পনা করছেন কাদেরকে দিবেন, কিন্তু বলা হচ্ছে 300 আসনই আপনারা প্রার্থী দিবেন। এই বিষয়ে বলেন, ভোট নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, নাকি শুধু জুলাই সনদ নিয়ে আপনারা এখন বন্ধ থাকবেন? যদি নাগরিক পার্টি জুলাই সনদের বিষয় নিয়ে ভোকাল না থাকতো, তাহলে জুলাই সনদের অপমৃত্যু হয়ে যেত। এতগুলো এই মানুষেরা জুলাই সনদের ব্যাপারে কতটা চিন্তা রাখতে পারে। আমরা জনগণের কথা চিন্তা করি, মানুষের ভালোভাবে চিন্তা করে সেই স্বার্থে আমরা জুলাই বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সে বিষয়ে কথা বলবো এবং সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমাদের একটি টিম, তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্ভাব্য তালিকা তারা তৈরি করছেন। অতি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে। সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতী এনসিপি নয়, এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই। আর কিছু লাস্ট কোশ্চেন ভাই, একজন বিএনপির একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব উনি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আসলে জনগণের দরকার নাই, এটা যারা বলছে তাদের দরকার, কারণ এটা পরবর্তীতে ওনাদের জন্য এটা একটা সেভ এক্সিট হতে পারে। এই কারণে ওনারা চাচ্ছে, কিন্তু এটা জনগণের দাবি। এই বিষয়ে আপনাদের বলতে জুলাই সনদ বাস্তবায়ন জনগণের দাবি নয় বলাটা ঔদ্ধত্যপূর্ণ। জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা, কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা করছি, জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন। আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে না বলেছেন। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ হা ভোটে পাশ হবে, এটা শতভাগ নিশ্চিত। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না, এটা জনগণের চাওয়া। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। ভাই শেষ, সাদি ভাই লাস্ট কোশ্চেন। এক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো না দেয় তাহলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের মনোভাব না হয়, আপনার আন্দোলনে যাবে ভাই সাদি ভাই, মানে ঐক্যমত্য কমিশন যখন তার বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলোচনা করছে, একের পর এক আলোচনা করছে, সেখানে বাস্তবায়নের যে রূপরেখা বা যে সুপারিশ দিয়েছে তার ঠিক আগের দিকে প্যানেলের আলোচকরা এবং ঐক্যমতের কমিশনের বেশিরভাগ সদস্য একটা পরামর্শ দিয়েছিল যে তারা এই সরকারকে এটা বলবে যে আদেশের বাস্তবায়নের কথা যখন আসবে, সুপারিশগুলো বাস্তবায়ন করতে হলে সরকারকে খুব বেশি শক্ত অবস্থানে যেতে হবে, কারণ সব পলিটিক্যাল পার্টিকে একমত করা সম্ভব না, এক জায়গায় আনা সম্ভব না। সেই ক্ষেত্রে সরকারের এই বাস্তবায়ন ইস্যুতে কোনো গাফিলতি বা কি আছে কিনা, বা এই জিনিসটা তারা কিভাবে সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকার বা ঐক্যমত্য কমিশনকে রেফারি বলেছে অনেকে, কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে।
যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে যাবে। এই কারণে আমরা বলছি সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের এখন দায়িত্ব হলো ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করা, এবং সেটার মধ্য দিয়েই যে সংকট তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা যে নানা ধরনের নেগোসিয়েশন, সিট ভাগাভাগি, রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন না আসবেন সে আলোচনা করার সুযোগটা পাচ্ছে, এটাকে থামিয়ে দিয়ে গণতন্ত্রের যে যাত্রা সেটাকে সমুন্নত রাখার কাজটা সরকারকেই করতে হবে। সরকার যদি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয় তাহলে তো তারা 24-এর যারা জুলাইয়ে জীবন দিলেন তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করবেন। সরকারকে শক্ত হতে হবে, সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে জনগণ তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। কেমন করে সংস্কারকে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারটা নিয়ে বলার জন্য বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসবে। ভাই আমরা শেষ করি, ভাই আমরা শেষ করতে হয়। আচ্ছা কিন্তু তারা চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করতে হবে। এর আগে যদি গণভোটের আয়োজন হয় তাহলে আসলে নির্বাচনের খরচ অনেক বেড়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে সম্ভব না। কিন্তু আপনারা আসলে কিভাবে তাকে, মানে আপনারা তো বলছেন যে আসলে বিএনপি গণভোটে আগ্রহী না এরকম একটা কথা বলছেন, কিন্তু আসলে আপনারা মতামত কি? একটা গণভোট আয়োজনের জন্য যে খরচের প্রয়োজন হতে পারে সেটা খুবই বিবেচ্য বিষয় না। কারণ বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক টাকা হয়েছে, অনেক টাকা দিয়ে দলীয় রাজনীতিগুলো পরিচালনা করছে, গোপনের বাইরে প্রকাশ্যে অনেকভাবে অনেক টাকা দিয়ে প্রস্তাব হয়েছে। খরচের কথা চিন্তা করে গণভোট আগে করা যাবে না। চিন্তা এটা আসলে বাতুলতা। আমরা মনে করি যে গণভোট যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু গণভোটের থেকেও গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা। যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশটাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে শুধু গণভোট আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে পারবে না। গণভোটের প্রশ্ন, গণভোট বাস্তবায়নের জন্য যে আদেশ সেটা যদি সঠিকভাবে জাতি না পায় তাহলে গণভোটের কার্যকারিতা থাকবে না। এই কারণেই আমরা মনে করি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়, সঠিকভাবে জারি করা হয়, সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। ধন্যবাদ সকলকে।